স্ফটিক স্বচ্ছ জলের দিকে অনন্ত একবার মুখ বাড়াইয়া দেখিল। জলে তার ছোট মুখের ছায়া পড়িয়াছে। তার ওই ভিতর দিয়া দেখা যায় জলের স্বচ্ছতা ভেদ করিয়া জাগিয়া আছে বালিময় তলদেশ। দু একটু শামুক হাঁটিয়াছে, তার রেখা বালির বুকে আঁচড় কাটিয়াছে। ছোট ছোট বেলে মাছ সে বালিতে বুক লাগাইয়া চুপ করিয়া আছে, যেন হাত বাড়াইলেই ধরা যাইবে, একটুও নড়িবে না। শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে বার্ধক্য, গপ্প শুনতে কার না ভালো লাগে? আর যদি সেই গপ্প হয়ে ওঠে একান্ত নিজের গপ্প। চলুন স্মৃতির পাতাকে একটু উস্কে দিয়ে শুনি বৈঠকখানার গপ্প। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি তনুময়, আর আপনারা শুনছেন বৈঠকখানার গপ্প। আজকের নিবেদন অদ্বৈত মল্লবর্মণের সেই বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। উপন্যাসটিকে লেখক 4টি পর্বে ভাগ করেছেন। প্রতিটি পর্বে আবার রয়েছে 2টি করে খণ্ড। লেখকের বিভাজন অনুযায়ী উপন্যাসটিকে আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন। চলুন শুরু করি। তিতাস একটি নদীর নাম, 4র্থ পর্ব, নয়াবসত। 4 বছর পরের কথা। শীতের সকালে একটা মরা নদীতে অল্প জলটুকু যাই যাই করিতেছিল। রাতের জোয়ার যেটুকু জল ভরিয়া দিয়াছিল, ভোরের ভাঁটা তাহা টানিয়া খসাইয়া নিতেছে। স্রোত চলিয়াছে শিকারীর তীরের মতো, একটু পরেই শুকাইয়া ঠনঠনে হইয়া যাইবে। 2 বুড়ো ব্যস্ততার শেষ নাই। ডিঙি নৌকায় বাঁশের মাচান পাতিতে পাতিতে একজন রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিল, গৌরা। গৌরার হাতের মোটা মোটা আঙুলগুলি শীতে কুঁকড়াইয়া আসিতেছিল। একরাশ এলোমেলো দড়াদড়ি। তার গিঁট খুলিয়া ওঠা এ আঙুলের সাধ্যের বাইরে, তবু খুলিতে হইবে। বারবার চেষ্টা করে, পারে না। মনে মনে বিরক্ত হইয়া ওঠে। রোদ উঠিতে এখনো ঢের দেরি। মালসার আগুনে হাত দুটি তাতাইয়া নেওয়া দরকার, কিন্তু মালসা কোথায়? তুই একবার যা গৌরা, বরুণ গাছের তলাত গিয়া ডাক দে। স্রোতে থাকিতে নৌকা খুলিতে না পারিলে নদীর জল নিঃশেষ হইয়া যাইবে। তখন কোমরে দড়ি বাঁধিয়া কাদার উপর দিয়া টানিয়া নিতে হইবে, আর নৌকায় কাঁচ ঠেকাইয়া ঠেলিতে হইবে। ওদিকের ঘাটে আরেকখানা ডিঙি খুলিতেছে, সেখান হইতে ডাক আসে, নিত্যানন্দ দাদা, গৌরাঙ্গ দাদা। কান পর্যন্ত ঢাকিয়া মাথায় জড়ানো ন্যাকড়ার রাস। 2 বুড়া শুনিতে পায় না। কাছে আসিয়া ডাকিতে দৃষ্টি আকৃষ্ট হইল, কিন্তু সে নৌকাতেও মালসা নাই দেখিয়া গৌরাঙ্গ বিমর্ষ মুখে দড়ির গিঁট খোলাতে মন দিল। যত খোলে আবার জড় লাগে। মাচান শেষ করিয়া দড়ির গেরোয় দাঁড় ঢুকাইতে গিয়া নিত্যানন্দ মুখ তুলিয়া চাহিল। কি চিনিবাস, বেপারে যাইবি? দাদা, গাঙে মাছ পড়ছে, অখন কি না গিয়া পারি? তোমরা যাইবা না? জামু, আইজ না কাইল। আইজ রাজার ঝিরে লইয়া গোকন ঘাটে জামু কি না? দড়ি খোলা ও বইটা বাঁধা শেষ, কাঁপিতে কাঁপিতে বাড়ির দিকে পা বাড়াইল। তার মুখে রাগে ও বিরক্তিতে কথা ফুটিতেছিল না। সে শুধু বিড়বিড় করিয়া রাজার ঝি করিতে লাগিল। উঠানে পা দিয়া গৌরাঙ্গের যত রাগ জল হইয়া গেল। রাজার ঝি পা মেলিয়া বসিয়া বিলাপ করিতেছে। বুড়ার চোখে জল আসিয়া পড়িল। সত্যি এই দুঃখী মেয়েটাকে 2 ভাই বড় স্নেহ করে, কিন্তু তার বুক ভরা কান্না জুড়াইতে তাদের বুড়া হৃদয়ের স্নেহ যথেষ্ট নয়। ছেলেটা ঘরের এক কোণে মলাটের বাক্সে তার রূপকথার রাজা সাজাইতেছে। কয়েকটি ছবির টুকরো, দেশলাইয়ের খাইল বাক্স, জাল বুনিবার 2-1টা ভাঙা উপকরণ, কিছু সুতা, ছেঁড়া একখানা ভক্তিতত্ত্ব সার, 1 টুকরা পেন্সিল।
মলাটের বাক্সে সযত্নে সাজানো হইলে মাকে হাত ধরিয়া উঠাইল। রোগা এক টুকরো ছেলেটার ইচ্ছার নিকট পরাজয় মানিয়াই যেন যুবতী মা কান্না থামাইয়া উঠিয়া পড়িল। এবার যাত্রা করিবার পালা। ধরা গলায় গৌরাঙ্গ বলিল, আর কিছু বাকি নাই তো? আরেকটি কাজ বাকি আছে। তারা তুলসীতলায় প্রণাম করিতে গেল। নৌকা স্রোতের টানে বেশ চলিল। গ্রাম্য নদী, খাল বলিলেও চলে। দুই পারে যেন ছবি আঁকা। রোদ উঠিয়াছে। দুই পারে গ্রামের পর মাঠ, তারপর গ্রাম। গ্রাম ছাড়াইয়া নৌকা চলিয়াছে। অনন্ত মার কোল ঘেঁষিয়া বসিয়াছিল। নৌকাতে এই প্রথম উঠিয়াছে। আজ তার আনন্দের সীমা নাই। দুই চোখে এক রাজ্যের বিস্ময়। নদীর দুইটি তীরই এত কাছে। দুই দিকেই যখন গ্রাম থাকে তখন দুইটি গ্রামই কত কাছে। গ্রাম ছাড়াইয়া যখন মাঠ পড়ে, জমির আলের উপর ক্ষেতের লোকে তামাক টানে, নাঙলে বাঁধা গরু দুটি তার দিকে তাকায়। নৌকাটা একসময় আটকাইয়া গেল। ভাটার তখন শেষ টান। সবটুকু জল শুষিয়া নিয়া স্রোতের বেগ মন্দা হইয়া পড়িয়াছে। অনেক পিছনে নদীর মরিবার পালা আরম্ভ হইয়া গিয়াছে। রোগীর যেমন পা হইতে মরিতে মরিতে সব শেষে মাথায় আসিয়া শেষ মৃত্যু হয়, তাদের এ পোড়া গাঙেরও সেই দশা। যে নৌকা যেখানে থাকে সেইখানেই আটকাইয়া যায়। গৌরাঙ্গ তখন হতাশ হইয়া হালের দাঁড় খুলিয়া ফেলিল। ইহার পর যে কাজ করিতে হইবে, শীতের দিনে তাহা একান্ত বিরক্তিকর। অনন্তর মা আগেই কলকেতে তামাক দিয়াছিল। মালসা হইতে এইবার জ্বলন্ত টিকাটি তুলিয়া গৌরাঙ্গের দিকে হাত বাড়াইয়া দিল। হুকা হাতে করিয়া সামনের দিকে চাহিতে গৌরাঙ্গ দেখে তিতাসে পড়িতে আর বেশি দেরি নাই। এবার অনন্তের দিকে চাহিয়া তার মনে মমতা উছলিয়া ওঠে। অনন্তর বড়গাং দেখার অত স্বাদ। বড়গাঙের কথা, তার বুকে মাছ ধরার কথা, রাত জাগার কথা, ভাসিয়া থাকার কথা শুনিতে শুনিতে তার চোখ দুটি উজ্জ্বল হইয়া ওঠে। এ ছেলে বড় হইলে খুব বড় জেলে না হইয়া যায় না। তখন কি সেই গৌরাঙ্গ নিত্যানন্দের মতো এই মরা নদীর হাঁটু জলে ট্যাংরা পুঁটির জাল ফেলিবে? সে তখন তিতাসের অগাধ জলে ভেসাল জাল, ভৈরব জাল, ছান্দি জাল পাতিয়া বসিবে। কে জানে, আরও বারগাঁয়ে মেঘনার বুকে গিয়া জগৎ বেড়াই হয়তো ফেলিবে। তখন কি গৌরাঙ্গ নিত্যানন্দর কথা তার মনে থাকিবে? কুড়াইয়া পাওয়া তার মা হয়তো হইবে বড় নদীর বড় জেলের মা। সেও কি তখন অনন্তকে মনে করাইয়া দিবে যে, অনন্ত, তোর মা ডাকাতের নৌকা হইতে জলে ঝাঁপ দিয়া এক দুর্দিনের রাতে বড় নদীতে পড়িয়াছিল। তুই তখন পেটে। তোর মা মরিমাচি করিয়া একটা বালুচরে উঠিয়াছিল মাত্র। আর কিছু মনে নাই। তারপর এই দুই বুড়া তার দাদা কোথা থেকে কোথায় নিয়ে আসিল। কোথায় ভবানীপুর গ্রাম, কোথায় কি। দেখ অনন্ত, আঘাটাতে ঘাট হয়, আপথে পদ হয়, আকুটুমে কুটুম হয়। এই দুই বুড়ো যদিও কেউ না, তবু এরা সব কিছু। এরা দুজন আমার বাপ আর খুড়া। এই দুজনকে তুই কোনোদিন ভুলিস না। শীত ছাড়িয়া যাওয়ায় নিত্যানন্দ তাজা হইয়া উঠিয়াছে। প্রসন্ন মুখে বলে, অনন্তরে ভাই, তুই না বড়গাঙের পাগল? ওই দেখ বড়গাং। অনন্তর ছোট শরীর, তার পক্ষে এত দূরে থাকিতে বড় নদী দেখা সম্ভব নয়। বুড়ার বুকে পিঠে কাপড় জড়ানো, তাহার উপর দিয়া টানিয়া তুলিয়া সে অনন্তকে বড় নদী দেখাইল। এইখান হইতে বৈঠা অচল। গৌরাঙ্গ কোমরে দড়ি বাঁধিয়া জলে নামিল। সে টানিবে। নিত্যানন্দ নামিল পিছনের দিকে। সে কাঁচ ঠেকাইয়া ঠেলিবে। নৌকা হালকা করিবার জন্য অনন্তকে লইয়া তার মাও তীরে নামিল। তারা বাঁক ঘুরিয়া বড়গাঙে নাও নামাইবে। এইবার বড় নদী। অনন্ত কোল হইতে নামিয়া পড়িল। একটা নেংটি ইঁদুর বুঝি ধান ক্ষেতের প্যাঁচ হইতে বাহির হইয়া রূপকথার দেশে এক নদীর পারে গিয়া দেখিল সামনে রূপার নদী।
গলানো উপছানো রূপার নদী। সে তো নদী নয়, হাজার বছরের না শোনা গল্প দুই তীরের বাঁধনে পড়িয়া একদিকে বহিয়া চলিয়াছে। অনন্তর মুখে কথা নাই। সে নীরবে মায়ের সঙ্গে জলে নমস্কার করিল। তারপর মায়ের দেখা দেখি হাত পা মুখ ধুইয়া নৌকায় উঠিয়া বসিল। মা হুকা জ্বালাইয়া নিত্যানন্দ বুড়ার দিকে হাত বাড়ায়। বুড়ার দিকে সে চাহিতে পারে না, চোখ ফাটিয়া বাহির হয়। অসহায় দুই বুড়া, দুজনেরই বউ কোন যৌবনকালে মরিয়া গিয়াছে। স্ফটিক স্বচ্ছ জলের দিকে অনন্ত একবার মুখ বাড়াইয়া দেখিল। জলে তার ছোট মুখের ছায়া পড়িয়াছে। তার ওই ভিতর দিয়া দেখা যায় জলের স্বচ্ছতা ভেদ করিয়া জাগিয়া আছে বালিময় তলদেশ। দু একটু শামুক হাঁটিয়াছে, তার রেখা বালির বুকে আঁচড় কাটিয়াছে। ছোট ছোট বেলে মাছ সে বালিতে বুক লাগাইয়া চুপ করিয়া আছে, যেন হাত বাড়াইলেই ধরা যাইবে, একটুও নড়িবে না। আর সেই শামুক চলার দাগ কম জল হইতে ক্রমে বেশি জলের দিকে চলিয়া গিয়াছে। জলের নিচে বালুমাটি ক্রমে ঢালু হইয়া চলিয়াছে। এখানটা স্পষ্ট দেখা যায়, ওখানটা একটু করিয়া অস্পষ্ট হইয়াছে। তারপর ওখানটাতে কিছুই আর দেখা যায় না। জল ওখানে বেশি কিনা? শামুকগুলি ওখানটাতেই গিয়াছে, সঙ্গে সঙ্গে তাদের পায়ে চলার দাগগুলিও অদৃশ্য হইয়াছে। ওখানটাতেও কি রহস্য! নামিলে পায়ে মাটি ঠেকিবে না। আরও একটু দূরে বুঝি ওই দাঁড় দিয়াও মাটি ছোঁয়া যাইবে না। সেখানটাতে আরও কত রহস্য, কত কি যে আছে সেখানে, হাজার চেষ্টা করিলেও অনন্ত কোনোদিন দেখিতে পাইবে না। তার চোখ আবার নিকটে ফিরিয়া আসিল। বেলে বাচ্চাগুলি এইখানে শুইয়া আছে। হাত দিয়া জল নাড়িতেই 5 কটা চচ্চড় করিয়া চলিয়া যাইতে লাগিল। জলের উপর ভাসিয়া উঠিল না, বালি মাটিতে বুক লাগাইয়া ক্রমে অস্পষ্ট হইয়া মিলিয়া গেল। কোথায় জলের গভীরতার দিকে, যেখানে অনন্ত অনেক কিছুর মতোই তাহাদিগকেও দেখিতে পাইবে না, সেখানে। শামুকের দাগগুলি দৃষ্টিসীমার যেখান থেকে উধাও হইয়াছে, সেখানটাতে অনন্ত আরও অনেকক্ষণ চাহিয়া থাকিত। মা তাকে টানিয়া কোলের কাছে বসাইল, চুলের ভিতর আঙুল চালাইবার জন্য। মাতা পুত্রের দিকে স্নেহদৃষ্টিতে চাহিয়া নিত্যানন্দ বলে, তিতাসের জল এত ফর্সা, মাছ তো এই জলে মারা পড়ে না, মারা পড়ে ঘোলা জলে। এই সংকটকালে কি খাইয়া বাঁচবি মা? আমি তাই ভাবি। মাছের জো সামনে, তার জন্য জেলেরা এখন থেকেই শক্ত জাল বোনে। তার জন্য চাই সনসুতা। সে গায়ে গিয়া বসিতে পারিলে এখন থেকেই সে মিহি ও মোটা 2 রকমের সুতা কাটিবে, বেচিবে। তাতে মা ছেলেতে দুর্দিন কাটাইবে। খাই না খাই দিন আমার যাইব, রাইদ আমার পহাইব। কিন্তু তোমরা তো জন্মের লগি পর হইয়া গেলা। তারাও যদি এ নদীর পারে ঘর বাঁধিত, কিন্তু জন্ম ভিটার এমনি তাদের মায়া। বুড়া হইয়াছে, সব ছাড়িবে, তবু জন্ম ভিটা ছাড়িবে না। তিতাসের জলের মতোই অনন্তর মার চোখের ফর্সা জল হু হু করিয়া ছুটিয়া আসিতে চায়। হালে দড়ি পরাইয়া নিত্যানন্দ যৌবন বেগে 2-3 টান দিয়া বলিল, গৌরাঙ্গ সুন্দর, কি দাদা, আমার গাতিটা খুইলা দে, শীত পালাইছে। গৌরাঙ্গ সুন্দর নৌকার গলুই ধুইতেছিল। দাদার আদেশ পাইয়া তার পিঠের বড় গেরো খুলিয়া পরতে পরতে পেঁচানো কাপড়ের নিবিড় বন্ধন হইতে দাদাকে মুক্ত করিল। গাতি তাদের শীতের পোশাক। এবার গৌরাঙ্গ সুন্দর গঙ্গামার নাম স্মরণ করিয়া লগি ঠেলিয়া নৌকা ভাসাইল। অনন্তকে মা আরও কাছে টানিয়া নিল। সে নীরবে মার বাহুর বেড়ায় বাধা পড়িল। কিন্তু তখন তার মন না ছিল মার দিকে, না ছিল দাদাদের দিকে। নৌকার অস্তিত্ব পর্যন্ত সে ভুলিয়া গেল। তার চোখের সামনে জাগিয়া রহিল শুধু একটা নদী। সে নদী তার সকল সত্তাকে, সারা অনুভূতিকে লতাতন্তুর মতো টানিয়া লইয়া চলিয়াছে। ভূত ভবিষ্যৎ বিস্মৃত হইয়া সে এই সদ্য জাগ্রত মুখের বর্তমানের স্রোতে ভাসিয়া চলিয়াছে, যার প্রকৃত যাত্রা
শুরু যেন হইয়াছে এইখান থেকে। দুপুর গড়াইয়া গেল, একটু পরেই বিকাল হইবে। অনন্তর মা সে গাঁ কোনোদিন চোখে দেখে নাই, শুধু জানে গাঁখানা তিতাস নদীর তীরে। নদী সোজা উত্তর দিকে আসিয়া এ গাঁয়ের গা ঘেঁষিয়া পশ্চিম দিকে মোড় ঘুরিয়াছে। এক একটা গ্রামের ছায়ায় নৌকা আসলে চমকাইয়া উঠিয়াছে, বিহলের মতো চাহিয়াছে। এই বুঝি সেই গাঁ। গাঁখানা তার মনকে টানিয়াছে, শুধু আজ নয়, অনন্ত যখন পেটে তখন থেকে। অত বিস্মৃতির মাঝেও, বিপদের অত ঝড় তুফানের মাঝেও গাঁখানার নাম সে মনে রাখিয়াছে, আর কিছু তার মনে নাই। এই গাঁ হইতেই সে প্রবাসে গিয়াছিল, তার নাম মনে নাই। দেখিতে যেন কিরকম ছিল তাও তার মনে নাই। কতবারই বা দেখিয়াছে। সেই প্রথম দিনের দেখা, সারা অন্তর তাকে চাহিয়াছিল, কিন্তু ভালো করিয়া কি তার দিকে চাহিতে পারিয়াছে? অত লোকের সামনে গান বাজনা, হইচই, মারামারি, সব কিছু মিলিয়া সেদিন তাকে মূর্ছিত করিয়াছিল না? সেই তো তখন আমাকে তুলিয়া ধরিয়াছিল, না হইলে মাটিতে গড়িয়া পড়িতাম। যারা মারামারি করিতেছিল তাদের পায়ের তলায় পড়িয়া মরিয়া যাইতাম। মনে পড়ে যেদিন তাকে একান্তভাবে পাইলাম, আমার বড় ভয় করিতেছিল। দুরু দুরু বুকে তার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। সে আসিয়া বাহুর বাঁধনে বাঁধিয়া ভয় দূর করিল। এ যেন একটা পুতুল খেলার মতো খেলা হইয়া গেল। আরও দুই একবার দেখিয়াছি, কিন্তু লোকের সামনে তার দিকে চাহিতে কেমন লজ্জা করিত। এজন্য পরিপূর্ণভাবে কি তাকে দেখিতে পারিয়াছি যে চেহারা মনে থাকিবে? মনে পড়ে নৌকাতে যখন মাচানের তলে ছিলাম বন্দি, তার বন্ধু আসিয়া খাওয়াইত, কিন্তু সে থাকিত দূরে দূরে। বন্ধুকে সে বলিয়াছিল আমি দেখিতে কেমন, সে তা ভুলিয়া গিয়াছে। আমার না হয় চাহিতে বাধা, তার চাহিতে বাধাটা ছিল কোথায়? এত ভালো যার মন, সে কি এখনো দেখিলে চিনিতে পারিবে? চিনিতে পারা না পারা আমার কাছেই সমান। চিনিতে পারিলে বলিবে ডাকাতে যাকে ছুঁইয়াছে তার সঙ্গে আমার কি সম্বন্ধ? আর চিনিতে পারিলে বলিবে অনাথা বিধবা, তাই সম্বন্ধ জড়াইয়া ঠাঁই করিয়া লইতে চায়। সামনে পতি নাই, হাতে নোয়া, কপালে সিঁদুর, পরনে শাড়ি, মানায় না। বাপ জোর করিয়া বিধবার বেশ পরাইয়াছে। আপত্তি করিলে বলিয়াছে ডাকাতে যখন ধরিয়াছে নিশ্চয়ই কাটিয়া ফেলিয়াছে। তা না হইলে মোহনা স্রোতের পাকে যখন পড়িয়াছিল নৌকা কি আর ছিল? নিশ্চয়ই ডুবিয়া গিয়াছিল। আমার সকল বন্ধন ছিন্ন করিয়া চিরদিন আমাকে মেয়ের মতো কাছে রাখিবে, বুড়ার মতলব ছিল এই। প্রতিবেশীদের কাছে যখন পরিচয় দিয়াছে এর স্বামীকে ডাকাতে মারিয়া ফেলিয়াছে, একেও মারিয়া ফেলিত, জলে ঝাঁপ দিয়া বাঁচিয়াছে, সেই থেকে বিধবার বেশ। কিন্তু সে তো বাহিরের। মনে মনে জানি সে আছে, সে ওই গাঁয়েই আছে, কিন্তু না জানি তার নাম, না জানি তার বন্ধুর নাম। রোদ কড়া হইয়া উঠিয়াছে, নৌকাখানা তাতিয়া উঠিয়াছে, দুই বুড়ার শক্ত চামড়াও তাতিয়া উঠিয়াছে। অনন্তর মার স্নেহ উতলাইয়া উঠিল। বারবার ইচ্ছা করিল তার সাদা কাপড়ের আঁচল দিয়া তাদের গায়ে ছায়া দেয়, কিন্তু সে অসম্ভব। একটা বালিকা বয়সী নারীর আঁচলে গা ঢাকা দেওয়ার বয়স তাদের নাই। সে আঁচলে সে অনন্তর রোদে তাতা ছোট শরীরখানা সূর্যের আড়াল করিল। কড়া রোদে মায়ের মিষ্টি ছায়ার আড়ালে থাকিয়া অনন্ত কোনো এক সময় ঘুমাইয়া পড়িয়াছে। অনেক কিছু দেখিতে পারিত, ঘুমাইয়া পড়াতে দেখিতে পারে নাই। হয়তো স্বপ্নে তাহার সবই দেখিতে পাইয়াছে। ঘাটে গিয়া নৌকাখানা শব্দ করিয়া ঠেকিল। চলিত নৌকা। গৌরাঙ্গ ঠেকাইয়া গতিরোধ করিল, কিন্তু সবটুকু গতি রুদ্ধ হইল না। মাটিতে ঠেকিয়া অবশিষ্ট গতিটুকু রুদ্ধ হইতেই নৌকাটা ঝাঁকুনি খাইল। সেই ঝাঁকুনিতে অনন্তর মার চমক ভাঙিল। এতক্ষণ সেও বুঝি স্বপ্নরাজ্যেই ছিল। এখন ধড়পড় করিয়া উঠিয়া কাপড় চোপড় সামলাইয়া অনন্তকে ডাকিয়া উঠাইল। অনন্ত জাগিয়া চোখ কজলাইয়া ঘাটখানা একবার দেখিয়া লইল।
তারপর নদীর দিকে, ঘাটের লোকজনের দিকে আর ঘাটের অদূরবর্তী ছায়া ঢাকা গ্রামখানার দিকে চাহিয়া দেখিল। ছোট চোখের দৃষ্টি যতদূর যায় দেখিল একটির পর একটি করিয়া বাঁধা নৌকা। সব নৌকা একই আকারের, একই গড়নের। সারি সারি বাঁশের পোঁতা আছে, তারই একটার সঙ্গে একটি করিয়া নৌকা বাঁধা। নৌকার পেছনের দিকে এক একটা ছই, ছইয়ের দুই দিকেই খোলা। দুপুর গড়াইয়া গিয়াছে। বেলা করিয়া যারা স্নান করিতে আসিয়াছে, ঘাটে নতুন নৌকাতে নতুন মানুষ দেখিয়া তারা কৌতূহলী চোখে চাহিয়া দেখিতেছে। অনন্তর মা তাদের কাউকে চিনে না, কোনোদিন দেখে নাই, কিন্তু এরাই হইবে তার পড়শি। এদের বাড়ির পাশ দিয়াই উঠিবে তার কুঠির। এদেরই সঙ্গে কাটাইতে হইবে তার সুখ দুঃখের দিনগুলি। পাড়ে উঠিয়া দৈনন্দিন কাজকর্মে এদেরই সঙ্গে সে মিশিয়া যাইবে। তার খুব আনন্দ হইল, এরা যেন কত আপন। তিতাসের ছোট ঢেউ তীরে আসিয়া মাথা রাখিতেছে। আমার বুকের ঢেউ বুঝি ওই নারীদের বুকে মাথা রাখিবার জন্য উদ্দাম হইয়া উঠিয়াছে। একটা পাগলকে দুই বুড়া বুড়ি টানিতে টানিতে ঘাটের দিকে লইয়া আসিতেছে। পাগল একটা যুবক, হয়তো সুন্দরই ছিল, এখন কদাকার হইয়া গিয়াছে, হাড় দেখা দিয়াছে, চামড়ায় খড়ি উঠিতেছে। বিড়বিড় করিয়া কত কি যে বকিতেছে। বুড়া বুড়ির হাত ছাড়াইবার জন্য হুমড়ি খাইয়া পড়িতেছে। বুড়া তার শীর্ণ হাতখানা তুলিয়া গায়ের সব জোর একত্র করিয়া ঠাস ঠাস পাগলটাকে মারিতেছে। মার খাইয়া পাগলটা ককাইয়া উঠিতেছে। কিছুতেই জলে নামিবে না, তারাও জলে না নামাইয়া ছাড়িবে না, স্নান তাকে করাইবেই। পাগলের গায়ে এবার যেন হাতির জোর আসিল। এক ঝটকায় বুড়ার হাত ছাড়াইয়া দৌড় দিতে যাইতেছিল সে। হাতের কাছে একখণ্ড কঞ্চি পাইয়া বুড়ি সপাত সপাত করিয়া পাগলটাকে মারিল। পাগল এবার গলা ছাড়িয়া কাঁদিতে লাগিল। বুড়ার চোখেও জল আসিয়া পড়িয়াছে। বুক জোড়া নিঃশ্বাস ফেলিয়া সে আক্ষেপ করিতে লাগিল, হায় রে বিধাতা, হায় রে উপরল্লা, এ কি করলে? কোন পাপে তুই আমারে এ শাস্তি দিলে? সাত করছিলাম জোয়ান পুতের কামাই খামু, তারে বিয়া শাদি করামু, বউ ঘরে আনুম, নাতি কোলে নেমু, হায় রে আমার কপাল। বুড়া ছেলের গলা জড়াইয়া ধরিয়া ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিল। আর ছেলেও বাপের গলা জড়াইয়া একটানা বিলাপ করিতে করিতে জলে নামিল। কাঁদিতেছে না কেবল বুড়িটা, হয়তো তার মা, কিন্তু কি পাষাণ, সব কান্না তার শুকাইয়া গিয়া বুঝিবা জমাট বাঁধিয়াছে। সে কেবল দুই হাতে জল তুলিয়া গামছা দিয়া পাগলের দেহটা ঘষিয়া দিতেছে। ঘাটের নারীরা স্তব্ধ হইয়া দেখিতেছে, তাদের দৃষ্টিতে দরদ ঝরিয়া পড়িতেছে, কারো কারো চোখ সজল হইয়া উঠিতেছে। অনন্তর মার মনে হইল এই সকল নারীর সবাই তার আপন। এদের বুকের মধ্যে মাথা রাখিয়া সেও পাগলটার দিকে দরদ ভরা দৃষ্টিতে তাকায়। সেও ঘরে যাওয়ার কথা ভুলিয়া পাগলটার দিকে জল ভরা চোখে চাহিয়া থাকে। ইচ্ছা হইল পাগলটার গলা জড়াইয়া ধরিয়া সেও খানিক গলা ছাড়িয়া কাঁদে। অনন্তর মা অনন্তকে শক্ত করিয়া বুকে চাপিয়া ধরিল। এ গাঁয়ে একজন নতুন বাসিন্দা আসিয়াছে। খবরটা যারাই পাইল তারাই খুশি হইল। মালোপাড়ার সবচেয়ে যে ধনী ছিল তার ওই গিন্নি কালোর মা ছেলেদের বলিয়া একখানা পোড়া ভিটি কম দামে ছাড়িয়া দিল। ছেলেমেয়েরা হইচই করিয়া তার আগাছা সাফ করিল। তারপর পাড়ার 5 জন মিলিয়া তার উপর একখানা ঘর তুলিয়া দিল। নতুন ঘরে অনন্ত দিগকে রাখিয়া একদিন 2 বুড়া বিদায় লইল। বিদায় দিতে ঘাটে আসিয়া অনন্তর মা অনেকক্ষণ আত্মসংবরণ করিয়াছিল। ঘাটের মেয়েরা কাজ ফেলিয়া এই বিদায় দৃশ্য দেখিতেছে। তাদের নৌকাখানা মাঝ নদীতে পড়িয়া আগাইয়া চলিয়াছে। এতটুকু পথ গিয়াই বুঝি 2 বুড়া শ্রান্ত হইয়া পড়িয়াছে। দাঁড় বাহিতে বাহিতে হাতের কবজিতে তারা কি কপালের ঘাম মুছিতেছে। অনন্তর মার মনে হইল তারা ঘাম মুছিবার ছল করিয়া দুজনেই চোখের জল মুছিতেছে। নৌকা আরো দূরে সরিয়া যাইতেছে, আরো আরো দূরে, অনেক ছোট দেখাইতেছে নৌকাখানাকে।
মানুষ দুজনকেও এবার দেখাইতেছে অনেক অনেক ছোট, যেন দুটি শিশু, যেন চাঁদের দেশের দুটি শিশু যাত্রাগানের বুড়ার পোশাক পরিয়া নাও বাহিয়া চলিয়াছে। এ জগতের নয় তারা। কেন আসিয়াছিল, আর থাকিবে না, ক্রমেই উপরে উঠিয়া ছোট হইয়া যাইতেছে, এখনই মিলাইয়া যাইবে। অনন্তর মা এবার কাঁদিয়া উঠিল, হয়তো মাটিতে পড়িয়া লুটাইয়া কাঁদিত। এই সময়ে একজনকে আগাইয়া আসিয়া তাকে ধরিয়া ফেলিল। অশ্রুভরা চোখ তুলিয়া সে চাহিয়া দেখে, সে তারই সমবয়সী, তারই মতো সেজনারও বিধবার বেশ। পাড়ার কৌতূহলী নারীরা বলাবলি করে, সে কে, কোনো দেশে বিয়া হইয়াছিল, ছেলের বাপ কবে মরিয়াছে, ছেলে তখন পেটে, না কোলে, না হাঁটিতে শিখিয়াছে। কালোর মা মেজাজি মানুষ, স্বামী অনেক টাকা রাখিয়া মারা গিয়াছে, ছেলেরাও রোজগারি, পাড়ার সবাই মান্য করে। বছরে তার ঘরে ৫-৬ মণ সনসুতা কাটা হয়, তাতে বড় বড় জাল বোনে, সে জালে বড় বড় মাছ ধরে, অনেক টাকা ঘরে আছে। সেই কালোর মাও কৌতূহলী হয়, সকালে একবার দেখিয়া গিয়াছে, বিকালেও দেখিতে আসিল। কথাটা কি করিয়া তোলা যায় ভাবিয়া না পাইয়া শুধু বলিল, কি লা মা, তোর মা আবাগি কি আমার মতো? হ মা, ঠিক তোমার মতো। আছে? জানি না তো মা, আ কপাল। ঘর বানাইতে হাতের সম্বল ফুরাইয়া গিয়াছে, বাকি দিন কিভাবে কাটিবে। কালোর মা চলিয়া গেলে সে তাই ভাবিতে বসে। কিন্তু লোকে তাকে ভাবিবার অবকাশ দেয় না। একটু পরেই একদল বর্ষীয়সী নারী আসিল। কালো বরণের বাড়িকে বড় বাড়ি বলে। তার বাড়ি আর এ বাড়ির মাঝখানে একটি বাঁশের বেড়া, সেই বেড়াতে কাপড় শুকাইতে দিয়াছিল, সেখানা আনিয়া বিছাইয়া দিবে কিনা ভাবিতেছে। তারা ভাবিবার অবসর না দিয়া মাটিতে বসিয়া পড়িল। একজন বলিল, পান আছে মা? আর একজন বলিল, তামুক খাওয়া আছেনি, হুক্কা কলকি, তামুক আছেনি? অনন্তর মা মাটির সঙ্গে মিশিয়া যাইতে থাকে, তার ঘরে এসবের কিছুই নাই। একজন কোমর হইতে সুচারু কাজ করা একটি ছোট রঙিন থলে বাহির করিয়া হাতে হাতে পান বাটিয়া দিল। অনন্তর মাকেও একটা পান লইতে হইল। সে নারীর দাঁতগুলি পানে কালো বর্ণ। ২-৩টা পান গালে পুরিয়া আঙুলের ডগায় অনেকটা চুন লাগাইল। চিবানোর ফাঁকে ফাঁকে তারই খানিকটা দাঁতে লাগাইতেছে। মুখখানা হইয়াছে টকটকে লাল। অনন্তর মা অবাক হইয়া তার দিকে চাহিয়া রহিল। কি দেখছ মা অবাক হইয়া? আমি খুব বেশি বটপাতা খাই না? আমি আর কত খাই, আমার শাশুড়ি এ যা বটপাতা খাইত। বটপাতা? অনন্তর মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল। সে নারী সঙ্গিনীর দিকে ইঙ্গিত করাতে কথাটা সে বুঝাইয়া দিল। তাইনের শ্বশুরের নাম পাণ্ডব, পান কইতে পারে না, পানেরে কয় বটপাতা। আর তামুক খাইতো আমার শ্বশুর, মাথায় একে ঝাগড়া বাবরি চুল, জমদূতের মতো চৌক, আমরা ডরাইতাম, সারিন্দা বাজাইতো আর তামুক খাইতো। আর আমার ননদের শাশুড়ি, জামাই আইলে তারে ঠকান চাই, পান সাজাইয়া কইতো, পান খাও রসিক জামাই, কথা কও ঠারে, পানের জন্ম হইল কোনো অবতারে, যদি না কইতে পারে পানের জন্ম কথা, ছাগল হইয়া খাও শাওড়া গাছের পাতা। খাইতো কোন জামাই পান তার সামনে? এসব হাসি ঠাট্টার কথাতে অনন্তর মার মন বসে না। বর্ষীয়সী রঙ্গিনীরা তার মন পায় না, মনে করে এ নারী অনেক দূরের, এই তো এক মুঠা মেয়ে, তাকেও দলে পাইবে না, এত দেমাক। কিন্তু অনন্ত উহাদের মুখের দিকে চাহিয়া থাকে। এরা বুঝি রূপকথার দেশের, এদের মনে মনে অনেক গল্প জমা আছে, বলিলে কোনোদিন ফুরাইবে না। একজন গল্পের ঝাঁপি খুলিল। আমার শ্বশুরের অনেক কিচ্ছা আছে। তুমরি খেলা জানত, উঠানের ২ দিকে ২ উস্তাদ খাড়াইত, একজন মন্ত্রপাইড়া সাপ চালান দিত, আর একজন মৌর চালাইয়া সেই সপ্প সংহার করত। সেই মন্ত্র না জানা থাকলে মরণ, সেইজন আবার ফিরতি আগুন চালান দিত।
অন্য একজন বরুণ মন্ত্রে মেঘ নামাইয়া আগুন নিভাইত। একবার কামরূপ কামাখ্যা হইতে এক উস্তাদ বাদ্দানি আইল আমার শ্বশুরের লগে তুমরি খেলতে। প্রথম খেলা হইল গাঁয়ের আর এক উস্তাদের লগে। বাদ্দানি সর্ষার মধ্যে মন্ত্র পইড়া উস্তাদের পরাণ চিপ্পা ধরল। বাদ্দানি সর্ষা বাঁধা গিরোর মধ্যে টিপা দেয় আর উস্তাদের নাক দিয়া গলগল কইরা রক্ত পড়ে। উস্তাদ এর পাল্টা মন্ত্র জানত না। আমার শ্বশুর আছিল কাছেই। বাদ্দানিরে এক ধাক্কায় মাটিতে ফালাইয়া সর্ষা বন্ধন খুইলা উস্তাদরে বাঁচাইল। বাদ্দানি রাইগা আগুন, কইল বাপের বেটা হও তো, এই মারলাম ভীমরুল বান, বাঁচাও নিজেরে। আমার শ্বশুর ধুলাবৃষ্টি বানে সব ভীমরুল রে কানা কইরা দিল আর পাল্টা এমন এক বান মারল, বাদ্দানির পিন্ধনের শাড়ি কেবল উপরের দিকে উঠে। দুহাতে যতই নিচের দিকে টাইনা রাখতে চায়, শাড়ি ততই ফরাত কইরা গিয়া উপরে উঠে। শেষে বাদ্দানি এক দৌড়ে তার নাওয়ের ভিতর গিয়া লাজ বাঁচাইল। আর বলা হইল না। কালোর মা আসিয়া আসর ভাঙিয়া দিল। সূর্যের উদয়ে যেমন আধার সরিয়া যায়, কালোর মার আবির্ভাবে তেমন গল্পবাজ নারীরা বেলা বেশি নাই এই অজুহাতে সরিয়া পড়িল। বেলা কালোর মারও বেশি নাই। 3 বউ সারা রাত সুতা কাটিয়া শেষ রাতে শুইয়াছিল। অল্প একটু ঘুমাইতেই কালো বরণের জালে যাওয়ার সময় হইল। ভোর রাতে রোজ এরা জাল লইয়া নদীতে যায়। বেচারি বউরা কি আর করে, স্বামীর পাশ হইতে উঠিয়া কেউ তামাক টিকার ডিবা, কেউ মালসা খোলই জালের পুঁটুলি হাতে নিয়া বাহির হইয়া পড়ে। ততক্ষণে ফর্সা হইতে থাকে। পাকপাখালির ডাক শুরু হয়। কালোর মা যতদিন বাঁচিয়া আছে, এই সময়ে বউদের উঠিতেই হইবে। সকল বাড়ির বউদের আগে কালোর বাড়ির বউদের স্নান করিয়া আসা চাই। তারপর পূবের আকাশ রাঙা করিয়া সূর্য উঠিলে 3-4টা পোড়ো ভিটাতে জালের ঘের দিয়া আগের দিনের মাছ শুকাইতে দেওয়া চাই। কালোর মা ততক্ষণ তরুণ রোদ গায়ে লাগাইতে লাগাইতে তিতাসের পাড়ে গিয়া বাজারের ঘাটের দিকে মুখ করিয়া দাঁড়ায়। রাতের জেলেদের মাছ ভরা নৌকাগুলিতে বাজারের ঘাট ছাইয়া ফেলে। তার উপর শত শত ব্যাপারী ওঠানামা করে। শোরগোলের অন্ত থাকে না। তাদেরই একজন কালো বরণের দৃষ্টি আকর্ষণ করিয়া বলে, তোমার মা দাঁড়াইয়া আছে। মার দাঁড়াইবার ভঙ্গিটিও রাজসিক, অল্পেতেই চোখে পড়ে। কালো বরণের ভাই এক দৌড়ে এক ঝাঁক মাছ মার হাতে দিয়া যায়। বাড়িতে আনিলে পড়ে কোটার ধুম। 2 বেলা রান্নার মাছ রাখিয়া বাকি মাছ সেই জালের তলাতে রাখিয়া আসে। সারা গাঁয়ের কাক তখন মালোপাড়ায় ভিড় করে। এপাড়ায় আসিলে কাকেদেরও বেহায়াপনা বাড়ে। মানুষের চোখে ধুলা দিয়া কি করিয়া এক ফাঁকে জালের ঘেরের ভিতর থেকেই শোয়ানো মাছ টানিয়া নেয়। কিন্তু কালোর মা সজাগ। চৌকি পাতিয়া কঞ্চি হাতে নিয়া বসে। কাকের কয়েকটা ছেঁড়া পালক দড়িতে বাঁধিয়া কঞ্চির আগাতে ঝলায়। সেই কঞ্চি নাড়িলে কাক কাছে আসে না, কেবল দূরে থেকে কা কা করে। কয়েকটি নাতি নাতনি আছে। ছোট ছোট টুকরিতে মুড়ি লইয়া বাড়ির কোল ঘেঁষিয়া কেউ বসে, কেউ দাঁড়ায়। যেটি হাঁটিতে পারে না, শুধু দাঁড়াইতে পারে, তার হাতে ধরিয়া অন্য হাতে কঞ্চি দলাইয়া বুড়ি ছড়া কাটে। কাউয়ার দাদি মরল, কুলা দিয়া ঢাকলো, দূর হ কাউয়া দূর। এই কালোর মার কাছে সময়ের দাম আছে। তার কাছে অনন্তর মা তো দুগ্ধপোষ্য। যারা বিনা কাজে সময় কাটাইতে আসিয়াছিল, তারা চলিয়া গেলে বলিল, কাজকাম নাই কোনো? কাজের মধ্যে ঘাটে গিয়া 1 কলসি জল আনিতে হইবে। এছাড়া আর কি যে করিতে হইবে ভাবিয়া পায় না অনন্তর মা। অথচ করিতে হইবে অনেক কিছু। কাজ সে করিবে, কে তাকে হাতে ধরিয়া কাজ করার সন্ধান দেখাইয়া দিবে? কালোর মা কেবল কাজের তাড়া দিতে জানে, কাজের পথ দেখাইতে জানে না। কাজের পথ যেজন দেখাইয়া গেল, সে শুভলার বউ, অল্প বয়সে বিধবা। সেদিন ঘাটে সেই তাকে ধরিয়াছিল। তার সেই সমবেদনার নিঃশ্বাস এখনো অনন্তর মার চোখে মুখে বুকে লাগিয়া আছে। শুভলার বউ একদিন কেবল উঁকিঝুঁকি মারিতেছিল। একা থাকিলে দেখে মুখখানা ভার, গোমড়া মুখের সঙ্গে ভাব করিতে যাওয়া নিরর্থক। যখন কাছে মানুষ থাকে, তখন মানুষ বলিতে ওই কালোর মা। শুভলার বউ ওই কালোর মাকেই সহিতে পারে না।
হরিণী যেমন নিজের কস্তুরীর গন্ধ অনুভব করে, শুভ্লার বউয়ের আবির্ভাবও অনন্তর মা তেমনি করিয়া অনুভব করিল। জেলে রমণীর ঘরে থাকিবে কাটা অকাটা সুতা, এগাতখানা অসমাপ্ত জাল, আর সুতা কাটার জাল বোনার নানান কিসিমের সরঞ্জাম। এই যদি না রহিল তো জেলেনির ঘরে আর কায়স্থানীর ঘরে তফাৎ রহিল কোথায়? ঘটিবাটিগুলি 2 দিন মাজা হয় নাই, তাও তার দৃষ্টি এড়াইল। মনে মনে শুভ্লার বউ বলিল, এর আলসেমি 2 দিনেই ভাঙিতে হইবে। তার মাথার চুলে দেবদুর্লভ অজস্রতা। স্বাদ হয় খুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখে, মুখখানা মলিন তবু সুন্দর, চিবুক ধরিয়া নাড়িয়া দিলে বেশ হইত। সুন্দর চোখ দুটি শুভদৃষ্টির সময় কার দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়াছিল। কেমন না জানি ছিল সেজন, কিন্তু সে তো আর নাই, এও তো আমারই মতো বিধবা। ছাওয়ালের বাপ কবে স্বর্গে গেল দিদি? জানি না। বলি মারা গেছে তো? জানি না। বিয়া হইয়াছিল কোন গাঁয়ে? জানি না। আমি কই বিয়া একটা হইছিল তো? জানি না দিদি। শুভ্লার বউ না চটিয়া পারিল না। পড়া কপাল, কই এই ছেলেটাও হইছে বিয়া হইয়া তো? মনে মনে খানিক ভাবিয়া নিয়া এবারও আগের মতোই জবাব দিল, জানি না তো দিদি। খালি জানি না জানি না। তুমি কি দিদি কিছুই জানো না? নাকি জিভে কামড় শিরে হাত? কেমনে আইলো জগন্নাথ? আসমান থাইক্কা হইছে বুঝি? অনন্তর মা অপমানে মরিয়া যাইতে থাকে। ঘরখানা যেন শূদ্রাণীর মন্দির, না আছে এক বন্দা সুতো, না আছে একখানা তগলি। নিজে যেমন ফুল বামনি। সুতা পাওয়া যাইবে আজই দুপুরে, ওই বাড়ির বউ ঠাকরাইনে দিবে। ও কালোর মা, কত দর? জানি না, ধারে দিবে। শুভ্লার বউ গম্ভীর হইয়া গেল। এই তো জগৎ বেড় ফেলিয়াছে, এদিকে রাঘব বোয়াল আছে মনের আনন্দে। ভালো মানুষের হাতেই পড়েছ দিদি। দিদি তুমি কি যে কও, কি সোনার মানুষ গো দিদি, কত আদর করে আমারে আর অনন্তরে। শুভ্লার বউ মনে মনে হাসে। তুমি তারে সন্দেহ করো কেনে? সন্দেহ করি কেনে? আমার অন্তরে বড় জ্বালা দিয়া রাখছে, এমন জ্বালা যা কইবার উপায় নাই, দেখাইবার সাধ্য নাই। বুঝলাম, বাপের ঘরে একনলা সুতা কাটিতে হয় নাই, শিখিবারও সুযোগ পায় নাই কোনো দিন। 10 সুতা লইয়া সে অথই জলে পড়িল। দুপুরের পর সুবলের বউ কতকগুলি সুতা কাটার হাতিয়ার লইয়া হাজির হইল। সেগুলি মাটিতে নামাইয়া বলিল, এই নাও বড় টাকু মোটা সুতার লাগি, এই নাও ছোট টাকু চিকন সুতার, আর এই একখান পিঁড়ি দিলাম। ঘাটে গিয়া সনের লাছিয়ের উপরে আছড়াইয়া ধুইয়া আনবা, তারপর রইদে শুকাইবা। রাইতে আসিয়া সব শিখাইয়া দিমু। অনন্তর মার প্রথম চেষ্টার ফল দেখিয়া শুভ্লার বউ হাসিয়া খুন। বলে, আমার দিদি কাটুনি সুতা কাটতে পারে, একনাল সুতায় হস্তি বান্ধা পড়ে। দ্বিতীয় দিনের ফল দেখিয়া খুশি হইয়া বলিল, এইবার কাট চিকন সুতা ছোট টাকু লইয়া। 7 দিনে 14 নিড়ি সুতা হইল, 7টা মোটা সুতার 7টা সরু সুতার। মোটা 1 টাকা ও সরু 2 টাকা সের দরে একদিন কৈবর্ত পাড়ার লোক আসিয়া পরমাদরে কিনিয়া নিল। সুতা বিক্রির পর কালোর মা আসিয়া বসিল। বলিল, পোড়া চৌখের জ্বালায় বাঁচি না, বাউচণ্ডীর মতো বাহির হইয়া গেল। মানুষটা কে গো মা, কে? নাম তো জানি না মা, খালি মুখ চিনা। ওই যে সুতা আনতে গেছলাম। ও চিনছি, শুভ্লার বউ। শুভ্লা নাই, তার বউ আছে। আগে ডাকাত বাসন্তী, আমি ডাকতাম রামদাসার ভাগ্নি। আমার ছোট পুতের সাথে বিয়ার কথা হয়েছিল, সেই বিয়া হইল গগনের পুত শুভ্লার সাথে। সেই শুভ্লা মরল, ছেমড়ি তার নামের জয়ঢাক হইয়া রইল। অখন ছোট বড় সকলেই ডাকে শুভ্লার বউ। আপনার ছোট ছাওয়ালের সাথে কথাবার্তা ঠিক হইয়া গেছিল বুঝি? হ মা, তারও আগে হওনের কথা আছিল রামকেশরের ঘরের কিশোরের সাথে, যে কিশোর এখন পাগল হইয়া বনে বনে ফিরে। দুপুরে মঙ্গলার বউ বাসন লইয়া ঘাটে যাইবার সময় পাশের রাস্তা দিয়া না গিয়া অনন্তর মার উঠান দিয়া গেল এবং ঘরের দিকে উঁকি মারিয়া দেখিল।
ফিরিবার সময়ও তেমনিভাবে ঘরের দিকে চাহিতে ঘর হইতে শুভলার বউ ডাকিয়া বলিল, অ মোহনের মা, আজ যে দেখি আঘাটাতে চন্দ্র উদয়। মঙ্গলার বউ বিরক্ত হইল। শুভলার বউ যে উহাকে দিনরাত আগলাইয়া রাখে, ইহা ভালো লাগে না। একদণ্ড একা পাইবার জো নাই। বিরক্তি মানুষকে অনেক সময় নির্মম করিয়া তোলে। মঙ্গলার বউ একটু আগাইয়া ছাইচের তলায় আসিয়া এক পা বারান্দার উপরে আরেক পা নিচে রাখিয়া ঝুঁকিয়া পড়িল। তারপর হাতের তালুতে গাল ঠেকাইয়া বলার কথাটাকে গুরুত্বপূর্ণ করিয়া তুলিল। কিলা শুভলার বউ, আজ নগরে বাজারে কি সমস্ত কথাবার্তা শোনা যাইতেছে? কি সমস্ত কথাবার্তা? 10 বিচারের মধ্যে নাকি কথাখান উদারচন হইবে। কার কথা গো? অমোহনের মা, কার কথা? ছাওয়ালের মার। মঙ্গলার বউয়ের কণ্ঠে শ্লেষ। শুভলার বউ কথা না বাড়াইয়া তার ভুল শোধরাইয়া দিল। 10 জনের বিচারে তার কথা উঠবে কেন গো? সে কি কেউর বাপের ধন সাপেরে দিয়া খাওয়াইছে, না পথের মানুষ ডাইকা আনছে যে 10 জন তার বিচার করব? ভালো কইরা না শুই না তোমরার মতো উপর ভাষা আমি কোনো কথা কই না মোহনের মা। শুভলার বউ সত্যি এত সহজে থামিল না। রাত্রের বৈঠকের সকল কথাই সে বলিয়া রাখিল। মাতব্বরেরা সকলে এতদিন বাড়িতে ছিল না। কেউ গিয়াছিল উত্তরে ব্যাপার করিতে, কেউ গিয়াছিল উজানে ধান কিনিতে, কারো হইয়াছিল জ্বর। এখন সব লোক গাঁয়ে আসিয়াছে। যার শরীর ভালো ছিল না তার শরীর ভালো হইয়াছে। গাঁখানা লোকজনে থমথম করিতেছে। সামাজিক বৈঠক হওয়ার এই তো সময়। কত কথা জমিয়া আছে, কত লোকের নামে আচার বিচার বাকি আছে। কালী পূজা সম্বন্ধে, গাঙের মাথট সম্বন্ধে কথা তুলিবার আছে। সব কথার শেষে অনন্তর মারও একখানা কথা উঠিতে পারে। সে সমাজ করিবে কার সঙ্গে? তোমার সঙ্গে, না আমার সঙ্গে, না কালোর মার সঙ্গে? শুভলার বউয়ের কথা তোড়ে মঙ্গলার বউ ভাসিয়া গেল, কিন্তু অনন্তর মার ভয় করিতে লাগিল। 10 জনের মধ্যে কথা উঠিবে ভাবিতে বুক দুদ্দুর করে। নতুন গাঁয়ে নতুন মানুষ হইয়া আসার এমন ঝগমারি। সন্ধ্যার অল্প আগে 2টি ছেলে বাড়ি বাড়ি নিমন্ত্রণ করিতে আসিল। ছেলে দুটি পাড়ার এক প্রান্ত হইতে শুরু করিয়া প্রত্যেক বাড়িতে বলিয়া গেল, ঠাকুর সকল ঘরে নিয়ে আছো, আমার একখান কথা। ভারতের বাড়িতে আজ 10 জনের সভা, তোমার নিমন্ত্রণ। পান্তামুখ খাইবা, 10 জনের 10 কথা শুনবা। বাঁধা কথা। অনন্তর মাও বাদ পড়িল না। বিশেষত বৈঠকের সঙ্গে যার মামলা জড়ানো থাকে, ঘোষক জনগণের আহ্বান তাকে বিশেষভাবে জানাইবে, ইহাই নিয়ম। অনন্তর মা একা কিছুতেই যাইত না। শুভলার বউ তাকে টানিয়া বাহির করিল। তারা যখন ভারতের বাড়ি উপস্থিত হইল, বৈঠক তখন পুরোপুরি জমিয়া গিয়াছে। ভারতের বাড়ির উঠান খুব প্রশস্ত। চারিদিকের ভিটায় বড় বড় 4টি ঘর, মাঝখানে উঠান উঁচু। কিছুদিন আগে এ উঠান এত প্রশস্ত ছিল না। ভারতের শুটকির কারবার। উঠানের মাঝখানে গভীর গর্ত খুঁড়িয়া 9 মাস আগে শুটকির খাদ দিয়াছিল। এখন চড়া বাজারে সেই শুটকি তুলিয়া পাইকারি দরে বেচিয়া ফেলিয়াছে। খাদ ভাঙিয়া উঠান সমান করিয়াছে, কিন্তু গর্ত বুঝানোর পরও উদ্বৃত্ত মাটি থাকিতে যাওয়াতে উঠানটা গরবিনীর মতো বুক টান করিয়া রাখিয়াছে। মেয়েরা যেখানে রাঁধে, ধান সিদ্ধ করে, মুড়ি চিড়া করে, মাথায় তেল দেয়, উকুন বাছিয়া দেয় পরস্পরের, সেখানটাতে একটা আবদ্ধ বেড়া। তার ভিতর থেকে তারা উঠানের সবাইকে দেখিতে পায়। উঠান হইতে কেহ তাহাদিগকে দেখিতে পায় না। সেখানে বসিয়াছে মেয়েরা। উঠান জুড়িয়া পাল খাটানো। মাঝখানে উত্তম বিছানায় বসিয়াছে পাড়ার গণ্যমান্য লোক কয়জনা। তাদের সবাই বড়, কেউ টাকার জোরে, কেউ গায়ের জোরে, ভাইয়ের জোরে, কেউ বুদ্ধির জোরে। তবে যাদের বিচার বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি কিংবা কথার পেঁচ খাটানোর প্রতিভা আছে, সকল বৈঠকে তাদের প্রাধান্য। এই শ্রেণীর কেউ যদি ভাতৃ ও অর্থ বলে বলিয়ান হয়, তার কথার উপর কথা বলার সাহস কম লোকেরই থাকে। এমনই যে ব্যক্তিটি মাঝখানে বসিয়া আছে, তার চোখমুখের চেহারা ও বসিবার ভঙ্গি অনন্তর মার দৃষ্টি প্রথমেই আকর্ষণ করিল। শুভলার বউ বুঝাইয়া দিল, এই জনেরই কয় বড় মাতব্বর। কানের কাছে মুখ নিয়া বলিল, নাম রামপ্রসাদ।
শিবের মতন চোখ, মনীষ গোসাইয়ের মতন দাড়ি। এজনের দেইখা আমার জ্যাঠার কথা মনে পড়ে ভইন। কোন দিক দিয়া বাড়ি? এ গাঁয়ে থাকে না। কালোর বাপের সাথে বিবাদ কইরা 10 বছর আগে ঘরদুয়ার লইয়া যাত্রাবাড়ি গেছে। ঘাটে গেলে তিতাসের বাঁকে যে মঠ দেখা যায় তার ওই পরে কুড়ুলিয়া খাল। খালের ওই পারের গাঁয়ের নাম যাত্রাবাড়ি। সেই গাঁয়ে আর মালো নাই, খালি কৈবর্তরা থাকে। তার পরেই যিনি দৃষ্টি আকর্ষণ করেন, তার চোখ মুখ দুর্বাসার মতো ক্রোধারক্ত, বয়স হইলেও যুবকের মতো শটান। বড় মাতব্বরের পরেই এই জনের কথা গ্রাহ্য হয়। কায়েতপাড়ায় যাত্রার দল হয়, তাতে তিনি মুনি ঋষির পাঠ করেন। কৌপিন পরিয়া নামাবলী গায়ে দিয়া খড়ম পায়ে তিনি যখন আসরে ঢোকেন, ভয়ে তখন কারো মুখ দিয়ে কথা ফোটে না। পিতা ধরিয়া যখন রাজাকে অভিশাপ দিবার জন্য গর্জন করিতে করিতে সামনের দিকে ঝুঁকিয়া পড়েন, তখন আসরের চারিপাশের গরিব লোকগুলি তো দূরের কথা, অমন যে রাজা, হাতে তলোয়ার, গায়ে ঝকমক করা পোশাক, সেও থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে তার পায়ের কাছে নত হয়। এমন তেজ এই জনের। নাম দয়াল চাঁদ।